রাজনৈতিক শক্তি প্রদর্শন করতে বিনা সুদে ঋণের ফাঁদ পাতেন মোস্তফা আমির। ঢাকায় মানুষ এনে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ফন্দি। ডক্টর ইউনূস যেহেতু ক্ষুদ্র ঋণের একটা উদ্যোক্তা উনি ভালো একটাই করে, ওই হিসাবে আমি গেছি যে হয়তো উনি লোন দিতে পারে আর কি সরকারের পক্ষ থেকে। বিদেশে টাকা পাচার করে গেছে, ওই টাকাগুলা দেশে ফেরত আনলে পরে ওই টাকাগুলা মানুষকে ঋণ হিসাবে দিব বিনা সুদে। মানুষকে টাকার প্রলোভন দেখায় উনি ওনার নিজের শক্তি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করতেছে। আইনজীবী সাইফুলের লোহাগাড়ার বাড়িতে দুই উপদেষ্টা। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতের আশ্বাস। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার নির্দেশেই একটি পক্ষ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অভিযোগ জামায়াত নেতাদের অপকর্মের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের তওবা করার আহ্বান। দলগুলোর সাথে আলোচনা করেই নির্বাচনের তারিখ ঠিক করা উচিত বললেন ডক্টর বদিউল আলম। সাংবিধানিক দায়িত্বে থেকে অপরাধ করা ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের তাগিদ। নির্বাচনী দায়িত্ব পালন করে তারা অপরাধ করেছে, নির্বাচনী অপরাধ করেছে, তাদের জন্য শাস্তির বিধান আছে। ময়মনসিংহ বিসিকে কীটনাশকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে। খুলনায় মধ্যরাতে বাসে অগ্নিকাণ্ড, প্রাণ গেল হেলপারের। নোয়াখালীর দুর্গম ঘাসিয়ারচরে আবারও ডাকাত আতঙ্ক। এক রাতেই লুট হয়েছে অর্ধ শতাধিক দোকান। চরকে সুরক্ষিত করতে প্রশাসনের কঠোর অবস্থান চান চরবাসী। আজমির শরীফ ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি। জরিপ করার নির্দেশে মোদী সরকারকে বিরোধীদের তুলোধুনো। ক্ষোভ ছড়িয়েছে মুসলিমদের মাঝে। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি খান তাজদিন হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়ে আন্দোলনে নামাতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় এনেছিলেন মোস্তফা আমির। এর আগে ফরওয়ার্ড পার্টি করতেন, পরে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে অসহায় মানুষদের রাজধানীতে এনে একটি রাজনৈতিক শক্তির জানান দিতে চেয়েছিলেন তিনি। এজন্য 9 সদস্যের কমিটিও গঠন করেন, যাদের ছিল অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ফন্দি। সহকর্মী আখলাকুস সাফা ও বিএম খোরশেদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য। ছবি তুলেছেন নাহিদ হোসেন। 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কোনো সুদ দিতে হবে না। এজন্য যেতে হবে রাজধানীর শাহবাগে। একথা বলে 25 নভেম্বর ঢাকায় আনা হয় হাজার হাজার মানুষ। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে কোনো এক সংগঠন লিফলেট বিলিয়ে ফর্ম পূরণ করিয়ে নিয়ে আসে তাদের। স্থানীয় পর্যায়ে কে বা কারা সংগঠিত করেছিল তাদের, এর খোঁজ নিতে আমরা মানিকগঞ্জের পথে। সেদিন ঢাকায় গিয়েছিলেন ক্ষুদ্র খামারি কালাম, ফিরে এসেছেন মার খেয়ে। কি বলা হয়েছিল তাকে? ওই জায়গায় হয়তো বসবো, ডক্টর ইউনূস আসবো, আসার পরে বলবো বিস্তারিত সবকিছু কেমনে কি। ডক্টর ইউনূস যেহেতু ক্ষুদ্র ঋণের একটা উদ্যোক্তা উনি ভালো একটাই করে, ওই হিসাবে আমি গেছি যে হয়তো উনি লোন দিতে পারে আর কি সরকারের পক্ষ থেকে। একই গ্রামে এমন আরেক দোকানিকেও নেওয়া হয় একই কথা বলে। ডক্টর ইউনূসের এগুলা প্রতিষ্ঠান, এগুলো শুনে বিশ্বাস হয়ে গেছে। কে তাদের সংগঠিত করেছিলেন? সবচেয়ে বেশি এসেছে দবির উদ্দিনের নাম। 2 মাস ধরে ওই গুজব চাউর করেছিলেন তিনি। বিশ্বাসের কারণ, তার একটি স্কুল আছে। এই স্কুলে অর্গানাইজ করা হয়েছিল, তাই না? এখান থেকে 4টা বাসে করে রওনা দিয়েছিল 25 তারিখ সকালে। ভবনটার মালিক তো সে, এই রইল বিষয়। এই জন্য নামটা স্কুলে চলে আসে। প্রায় 200 নারী পুরুষকে ঢাকায় নিয়ে যান দবির। এর আগে ফর্ম পূরণ করান। দবির এ চক্রে আসেন নাসিমার মাধ্যমে। সে বীমাকর্মী। গ্রামের দরিদ্র নারীদের সাথে সখ্যতা তার। তাছাড়া এনজিও পরিচয়ের কারণে অনেকেই ডক্টর ইউনূসের নামে ছড়ানো গুজব বিশ্বাসও করে ফেলেন। বিদেশে টাকা পাচার করে গেছে, ওই টাকাগুলা দেশে ফেরত আনলে পরে ওই টাকাগুলা মানুষকে ঋণ হিসাবে দিব বিনা সুদে। ডক্টর ইউনূসের নাম বলছে, এর জন্য ওই বিশ্বাসটা হয়ে গেছে যে আসলে হইতে পারে এরকম। এনজিও আছে একটা, যাচাই করার কোনো সুযোগ পাই নাই। ওনার সাথে কথা হয়েছে, বলছে 25 তারিখে আমার ঢাকা যেতে হবে।
সিংগাইর উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে যায় আরও 4টি বাস। সেখানে তাদের সংগঠিত করে জোহরা বেগম, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন নামে 3 জন। সেখানেও গল্পটা ছড়ান একই রকম। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে এভাবেই হাজার হাজার মানুষ জড়ো করতে চেয়েছিলেন মোস্তফা আমিন। প্রশ্ন হচ্ছে, কে এই ব্যক্তি? 2022-এর নভেম্বর পর্যন্ত তাকে পাওয়া যায় ফরওয়ার্ড পার্টির ব্যানারে। আহ্বায়ক ছিলেন তিনি। রাজনৈতিক কোনো শক্তি হতে পারেনি সে পার্টি। মাঝের সময়টায় কোনো খোঁজ ছিল না। 5 আগস্টের পর ধানমন্ডিতে অফিস নেন বেনামে। তখন থেকেই শুরু ঋণের নামে আন্দোলনের ফাঁদ। গ্রামের মানুষ তো দেখি বোঝা যায় ওনারা কেমন, তো জিজ্ঞেস করি, আন্টি আপনি কেন আসছেন বা ঋণ কি পাইছেন কিনা? তো আমি এমন কাউকে পাইনি যে সে ঋণ পাইছে। 25 নভেম্বরকে সামনে রেখে 9 সদস্যের কমিটি করা হয়েছিল। আহ্বায়ক মোস্তফা আমিন, সদস্য সচিব আবুল বাশার ছাড়া বাকি সবাই সমর্থক। 18 আগস্ট শাহবাগে আরেকটি সমাবেশ করেছিল তারা। 30 আগস্ট সমাবেশ করে চাঁদপুরে। আর 11 নভেম্বর নওগাঁয় বিনা সুদে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ বিতরণ হবে বলে সদস্য সংগ্রহ করছিল তারা। 25 নভেম্বর আটক করা হয় মোস্তফা আমিন সহ 19 জনকে। কি পাওয়া গেল প্রাথমিক তদন্তে? বিনা সুদে পুঁজি নিব, তো তার মানে কি দাঁড়াচ্ছে? যে মানুষকে টাকার প্রলোভন দেখায় উনি ওনার নিজের শক্তি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করতেছে। মানে উনি কিন্তু ওনার ফরওয়ার্ড পার্টিতে কিন্তু উনি সফল হতে পারে নাই, কারণ ওইখানে হয়তো পাবলিক সমর্থনটা ওইভাবে পাওয়া যায়নি। স্থানীয় পর্যায়ে এতদিন ধরে ঋণের ফাঁদের এ খবর কেন আগে থেকে টের পেল না পুলিশ? জানতে চাই মানিকগঞ্জের পুলিশ সুপারের কাছে। সম্পূর্ণভাবে না আসলেও বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে তথ্যগুলো আসছে, কিন্তু অর্গানাইজ আকারে হয়তো বা ছিল না। পুলিশ জানায় এ নিয়ে আরো গভীর তদন্ত চলছে। বারবার রাজনৈতিক শক্তি হতে চেয়েও না পেরে এবার এ সুযোগটা নিতে চেয়েছিলেন এই মোস্তফা আমিন সহ অন্যান্যরা। শেষমেশ আশায় গুড়ে বালি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ সহ ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম। সেখানে আছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। যাচ্ছি তার কাছে। জোবায়েদ, বিক্ষোভে যারা অংশ নিয়েছেন এই মুসল্লিরা আসলে কি বলছেন, তাদের দাবি কি? আমাদেরকে বিস্তারিত জানাবেন ঘটনাস্থল থেকে। জুমার নামাজ শেষে মূলত হেফাজত ইসলামের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে, যেখানে বিভিন্ন মুসল্লি বিভিন্ন জায়গা থেকে এসে জমায়েত হয় এবং তারা মূলত বলছে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ, পাশাপাশি ইসকন নিষিদ্ধের দাবিতে তারা এই বিক্ষোভটা করছেন। তারা বলছেন দেশে জঙ্গিবাদের মতো যে ঘটনাগুলো ঘটছে সেখানে ইসকনের মদদ আছে, এমন কথা তারা বলছেন। এবং আইনজীবী যে হত্যা, সেই আইনজীবী হত্যার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসকনের সম্পৃক্ততা থাকার তারা অভিযোগ তুলছেন এবং তারা বলছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার যাতে করা হয়। এবং এই যে বিক্ষোভ মিছিলটা, এটা কিন্তু জুমা নামাজের পরপরই শুরু হয় এবং চট্টগ্রামের ওয়াসা মোড়ের যে জমিয়তুল ফালাহ মসজিদ আছে সেই মসজিদ থেকে শুরু করে তারা 2 নম্বর গেট বিপ্লব উদ্যানের দিকে এখন পদযাত্রা করছেন। এবং এখানে কিন্তু শত শত মুসল্লি বিভিন্ন প্রান্ত থেকে এসে এই বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন। তাদের প্রত্যেকেরই একই কণ্ঠে একই কথা। তারা বলছেন এই যে হত্যাটা হলো আইনজীবী হত্যা, সেই হত্যার সুষ্ঠু বিচার এবং পাশাপাশি ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় সেই দাবিটা তারা জানাচ্ছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা মিছিলটা একেবারে দীর্ঘ সারি, সেই মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দিয়েছেন, ছাত্র জনতা আছে, বিভিন্ন স্থানের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসেছেন, তারাও এই মিছিলে যোগ দিয়েছেন। প্রত্যেকেই কিন্তু তাদের যে দাবিটা মিছিলের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে তারা জানাচ্ছেন, প্লে কার্ডে ব্যানারে তারা নিজেদের যে দাবিটা সেটা তুলে ধরার চেষ্টা করেছেন। এবং মিছিলটি এখন পদযাত্রা নিয়ে একেবারে বিপ্লব উদ্যানের দিকে যাচ্ছে। কিন্তু এই বিক্ষোভ এবং মিছিল যে সমাবেশটা হেফাজত ডেকেছে, সেই বিক্ষোভের বিষয়টাকে কেন্দ্র করে পুলিশ এবং র্যাব সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বলা গেলে
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে রাজধানীর বাইতুল মোকাররম এলাকায়ও বিক্ষোভ চলছে এবং সেখানে জড়ো হয়েছেন হেফাজতে ইসলামী নেতাকর্মীরা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী আলোচক জনাব আবু তোহা আদনান। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আজকে কি উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা কখনোই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই, কিন্তু বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম রাজধানীর বাইতুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচিতে সরাসরি যুক্ত ছিলাম। এদিকে চট্টগ্রাম আদালত এলাকায় হত্যাকাণ্ডের শিকার যে আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি লোহাগাড়ায় গেছেন সরকারের 2 উপদেষ্টা। সকালে সেখানে গেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সাইফুলের গ্রামের বাড়ি পুটিবেলায় পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা সহ উপস্থিত সবাই। পরে 2 উপদেষ্টা বলেন, সাইফুল হত্যার সাথে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান খালিদ হোসেন ও বিধান রঞ্জন রায়। পরে নিহত সাইফুলের পরিবারকে সমবেদনা জানাতে আমিরাবাদ এলাকার বাসভবনে যান এই 2 উপদেষ্টা। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে। অনেকেই ধরা পড়েছেন সাসপেক্টেড যারা, সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যে এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতরা যে ধর্মের কিংবা মতেরই হোক তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সকালে পল্টনে সিরাত পাঠের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এই দাবি জানান তিনি। ডক্টর মাসুদ বলেন, পাশের দেশে বসে শেখ হাসিনার নির্দেশে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে হত্যাকাণ্ড ঘটিয়েছে। অস্ত্রধারীদের তালিকা করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করার দাবি জানান তিনি। এ সময় শিক্ষা সংস্কারে কমিটি গঠনের কথাও বলেন শফিকুল ইসলাম। বলেন, 15 বছরে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। ঢাকা মহানগরীতে প্রায় 350 কেন্দ্রে 50,000 জামায়াত নেতাকর্মী অংশ নিয়েছেন সিরাত পাঠ পরীক্ষায়। বাংলাদেশের বিরুদ্ধে চলমান এখনো যে সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে, সে যে দলের, যে ধর্মের, যে অনুসারীরই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সাইফুল হত্যাকাণ্ডে যারা জড়িত শুধু গ্রেপ্তার করলেই নয়, তাদেরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। অতীত অপকর্মের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের তওবা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কর্মী সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের দুশ্মন। বহু বছর তাদের অপকর্ম দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ ছিল। সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করতে নেতাকর্মীদের আহ্বান জানান মুজিবুর রহমান। তবে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। ইসলামী ধ্যান ধারণায় রাষ্ট্রে কাঠামো নির্ধারিত হলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, এই মন্তব্য করেন জামায়াত নেতা। যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করে। এটা যদি না হয় তাহলে এই নির্বাচন হবে না।
এই নির্বাচন অতীতে যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি ওই রকমই নির্বাচন একটা হইতে পারে, যার আলামত আপনারা 2014-তে দেখেছেন, 2018-তে দেখেছেন, 2024-এ দেখেছেন। শেখ হাসিনার পতনের পরে ইসকনের আন্দোলন এবং ভারতের বিবৃতি পক্ষপাতমূলক, এমন অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আলোচনায় তিনি যোগ দেন। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ রক্ষার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অশুভ শক্তি মোকাবেলা করতে হবে। প্রতিপক্ষকে দুর্বল ভাবলে ভুল হবে, এ মন্তব্য করেন তিনি। আরও বলেন, পতিত স্বৈরাচার নানা কৌশলে বিশৃঙ্খলার চেষ্টা করছে। ইসকন ইস্যুতে বিবৃতি দেয়ায় ভারতেরও সমালোচনা করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। একজনকে গ্রেফতার করলে বিবৃতি দিবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না। একজন না, হাজার হাজার খুন হবে, তার বিরুদ্ধেও কোনো বিবৃতি না, এটা পক্ষপাতমূলক। তারা আমাদের আন্দোলনের সাফল্যটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যদি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে না পারি, তাহলে তারা কিন্তু ওই পরাজয়ের প্রতিশোধ নিয়ে ফেলবে। প্রায় 4 ঘণ্টা পর ফায়ার সার্ভিসের 11 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ময়মনসিংহ বেসিক শিল্পনগরীর আগুন। সকালে মাসকান্দা এলাকায় শিল্পনগরীর ভেতর হেকেম বাংলাদেশ লিমিটেডের একটি কীটনাশকের গোদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুরো গোদামে ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা মালামাল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় 4 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ছুটির দিনে শিল্পনগরী বন্ধ থাকায় ঘটেনি কোনো হতাহত। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ, আগুন আবার বাড়ার সম্ভাবনা নাই। আপনারা যেটুকু দেখছেন ড্যামিং কাজ চলতেছে, একটু ধোঁয়া ওড়ে আগুন শেষে এটা থাকে, ড্যামিং কাজ চলছে, আগুন বাড়ার কোনো সম্ভাবনা নেই, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যায়। খুলনায় মশার কয়েল থেকে বাসে আগুন ধরে হেলপার নিহত হয়েছেন। রাতে সোনাঢাকা বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে টার্মিনালের সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে ঘুমিয়েছিলেন হেলপার শরীফুল। এ সময় হঠাৎই বাসে আগুন ধরে যায়, পুড়ে ছাই হয়ে যায় বাসটি। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে প্রাণ হারান শরীফুল। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মশার কয়েল থেকে বাসে আগুনের সূত্রপাত ঘটে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা উচিত মনে করেন এ সংক্রান্ত সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি বলেন, এবার তেমন কোনো চ্যালেঞ্জ নেই, তবে ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসী ভোটার তালিকা তৈরির মতো চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচনে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর বদিউল আলম। অনুষ্ঠিত হলো সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদ। বিতর্ক অনুষ্ঠানে পক্ষে ছিল কবি নজরুল সরকারি কলেজ ও বিপক্ষে ছিল তেজগাঁও কলেজ। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন বিধি প্রণয়নের অধিকার করতে হবে এবং ত্রুটিপূর্ণ নির্বাচন কমিশনের নিয়োগ আইন সংস্কার করতে হবে। ডক্টর বদিউল বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ছাড়া কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয়। সঠিক ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন হয়েছে বলেও জানান তিনি। তবে এবারের চ্যালেঞ্জ কিছুটা ভিন্ন বলেও মনে করেন বদিউল আলম। অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। রাজনৈতিক দল যদি ওই সদাচরণ না করে, তারা ছলে বলে কলে কৌশল যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, জেতার জন্য তারা বদ্ধপরিকর হয়, তাহলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন পরামর্শ উঠে আসে এই বিতর্ক আয়োজনে। সংস্কার কমিশনের প্রধান মনে করেন, যারা সাংবিধানিক পদে থেকে অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় আনা উচিত। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। সংস্কার জন্য একটা যৌক্তিক সময় দিতে হবে, যাতে অতীতের যুগান্তক অভিজ্ঞতা আবার যেন ফিরে না আসে। তো এই নির্বাচনী রোডম্যাপটা যে ঐক্যমতের ভিত্তিতে, রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমতের ভিত্তিতে তৈরি হওয়াটাই আমার মনে হয় সঠিক।
বিতর্ক অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচন কবে নাগাদ হবে সেটি জনগণ জানতে চায়, কারণ নির্বাচন বিলম্বিত হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে ফ্যাসিস্টের দোসররা। এ সময় আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে 10 দফা প্রস্তাব করেন। যে নির্বাচনে যাবার পূর্বেই আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যারা গুলি করে মানুষকে হত্যা করেছে তারা কি নির্বাচনে আসতে পারবে কি পারবে না, তাদের বিচার হওয়া কত দ্রুত সম্ভব, এবং সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে তারা রাজনৈতিকভাবে আসলে রাজনীতি করবার অধিকার তাদের থাকবে কিনা সেটা কি জনগণ বিচার করবে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই বিচার আসবে, নাকি না আমাদের বিচার ব্যবস্থার মাধ্যমে সেটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে? সেটি কিন্তু এখন আমাদের জন্য একটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় 2 জন টেটাবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 15 জন। সকালে সদর উপজেলার তেলিগাতি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় মিকাইল শেখের সাথে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখের দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। টেটাবিদ্ধ অবস্থায় খসরুল আলম এবং নয়ন শেখ সহ 4 জনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বগুড়ায় নিখোঁজদের পরদিন প্রতিবেশীর বাসা থেকে উদ্ধার করা হলো এক শিশুর বস্তাবন্দি মরদেহ। সকালে শহরের চারমাথা ধমকপাড়ার প্রতিবেশীর খাটের নিচ থেকে 4 বছরের মাহাদির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনেই খেলাধুলা করছিল মাহাদি। হঠাৎই সেখান থেকে হারিয়ে যায়। দিনভর খোঁজাখুঁজির পরও না পেয়ে সন্ধ্যায় সদর থানায় জিডি করে পরিবার। সকালে প্রতিবেশী তাহমিনার বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে শিশু মাহাদির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মুক্তিপণ দাবি করে চিরকুট উদ্ধার করা হয়। তাহমিনাকে আটক করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে এই বাচ্চাটার মরদেহ উদ্ধার করি এবং একজন সাসপেক্ট সন্দিগ্ধ আসামিকে জনগণ কর্তৃক আটক হয়, তা আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী বেল্লাল হোসেনের মৃত্যুর ঘটনায় 6 মাস পর আদালতের নির্দেশে মামলা হয়েছে। বৃহস্পতিবার মামলার পর পিবিআইকে ঘটনা তদন্তের নির্দেশ দেন আদালত। আসামি করা হয়েছে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিন, 2 সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন এবং সুলতান আহমেদ সহ 5 জনকে। মামলায় বলা হয়, 12 মে শ্রেণীকক্ষে পাঠদান চলাকালে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ছাদে ডিস অ্যান্টেনার কাজ করছিল 2 ব্যক্তি। কাছাকাছি বিদ্যুৎ সংযোগ থাকায় ছাদে ওঠার কোনো ব্যবস্থা নেই। হঠাৎ সেখানে মই দেখতে পেয়ে ছাদে ওঠে 10ম শ্রেণীর শিক্ষার্থী বেল্লাল হোসেন। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বাবা তাজউদ্দিন আদালতে আবেদন করলে বাউফল থানায় মামলা নেয়ার আদেশ দেওয়া হয়। নোয়াখালীর দুর্গম ঘাসিয়ার চরে আবারও দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। এক রাতেই লুট হয়েছে অর্ধশতাধিক দোকান। স্থানীয়দের মতে, ডাকাত জলদস্যুর নির্যাতন ধীরে ধীরে কমে আসতে শুরু করেছিল জনবিচ্ছিন্ন এই দ্বীপে, কিন্তু গত কয়েক মাসে ফিরেছে পুরানো সে আতঙ্ক। চরকে সুরক্ষিত করতে প্রশাসনের কঠোর অবস্থান চান স্থানীয়রা। মেঘনার বুকে জেগে ওঠা জনবিচ্ছিন্ন দ্বীপ নোয়াখালী হাতিয়ার ঘাসিয়ার চর। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য যেন ছড়িয়ে রয়েছে চর জুড়ে। সরকারিভাবে সুযোগ সুবিধা নিশ্চিত না হলেও সামাজিকতা কিংবা নিজেদের মধ্যে একতাবদ্ধে বেশ শান্তিতেই থাকেন চরের মানুষ। তবে উদ্বেগ বা উৎকণ্ঠাও আছে। এর মাঝে যুক্ত হয়েছে ডাকাত আতঙ্ক। চরে জনবসতির গোড়াপত্তন মাত্র 8 বছর আগে। প্রথম দিকের ডাকাত আর জলদস্যুর নির্যাতন পেছনে ফেলে শান্তি প্রতিষ্ঠা করে চরবাসী। কিন্তু গত কমাসে আবারও পুরনো আতঙ্কের হানা। সবশেষ গেল 24 নভেম্বর ঘাসিয়ার চরে হামলা চালায় ডাকাত দল। লুট করে 3টি বাজারের অর্ধশতাধিক দোকানপাট, গৃহস্থের গরু ধান থেকে শুরু করে গৃহিণীর স্বর্ণালঙ্কার। 1-1.5 কোটি টাকার মাল নিয়ে গেছে এবং মহিষ, গরু, ছাগল এগুলা অনেকগুলা নিয়ে গেছে এবং অনেকগুলো এখানে রান্না করেও খাইছে। টাঙ্গি থেকে বাবলু ডাকাত, তারপরে মামুন ডাকাত, তারপরে আব্দুরব ডাকাত, এগুলা সবগুলা ভাঙচুর করে নিয়ে গেছে। বাঘা দেখছি, বড় বাঘা একটা দেখছি আর ছোট অস্ত্র লাগে কেন দেখছি। আমার পরিবারে ফিরছে, আমার ছেলেরে ফিরছে, আমার নাতি দুগা আছে, নাতি দুটারে ফিরছে। রাতভর লুটপাট শেষে 8টি ফিশিং ট্রলারে মালামাল সমেত পালিয়ে যায় ডাকাত দল। চরবাসীর অভিযোগ, জনপদকে সুরক্ষিত করতে তেমন কোনো গরজ নেই প্রশাসনের।
তখন ডাকাতের হামলা আমাদের টাকা পয়সা যা কিছু আছে ইত্যাদি মালগুলো সবগুলো 8টা বোট মজা লেগেছে। আমরা কোন সময় আবার হামলা করি বসে, আমরা এখন পুরোপুরি আতঙ্ক, আমরা নিরাপত্তা চাই। খুব নিরাপত্তার অভাব, আমাদের এখানে পুলিশ পাড়ি একটা দরকার। নদীপথ ব্যবহার করেই মূলত এসব ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত নির্মূলে নিজেদের অপারগতার কথা জানায় কোস্টগার্ড। বিষয়টা হচ্ছে কি, এখানে কোস্টগার্ডের লোকের থেকে হচ্ছে আপনার ওরা অতিরিক্ত চালাক। এখানে আপনাদের ওদের বাই সিকোয়েন্সে লোক সাজানো আছে, একটা অপারেশনে যাব তার আগে ইনফরমেশন লিক হয়ে যায়। চরবাসী জানায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটলেও যোগাযোগ দুরূহ হওয়ায় থানায় মামলা হয়েছে কেবল একটি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়ের অনুসারীদের 5 দিন ব্যাপী জোর ইজতেমা। ফজরের পর আমবায়নের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। জোর ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন মুসল্লিরা। দুপুরে একসাথে জুমার নামাজ আদায় করেন তারা। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, তাবলিগ জামাতের সব সাথী এই জোর ইজতেমায় অংশ নিতে পারেন না। সাধারণত 3 চিল্লার সাথীদের নিয়েই এটি অনুষ্ঠিত হয়। জোর ইজতেমা শেষে বিভিন্ন অঞ্চলে গিয়ে আগামী বিশ্ব ইজতেমা সফল করতে মুসল্লিদের দাওয়াত দেবেন তারা। মাওলানা সাদ অনুসারীদের জোর ইজতেমা শুরু হবে আগামী 19 ডিসেম্বর, শেষ 23 ডিসেম্বর। 5 দিনের জোরের মূল কার্যক্রম হইল যাতে সমস্ত বাংলাদেশের না সমস্ত মানুষ দিনের উপরে উঠতে পারে, কিভাবে দুনিয়াতেও চলতে পারি এবং আখেরাতে চিরস্থায়ী নাজাত পাইতে পারি, এ মাকসাদ নিয়ে আমরা এখানে একত্র হয়েছি। যারা 3 চিল্লা 1 সাল আগে পূর্বে সময় লাগিয়েছে তারা আসছে এবং যারা আল্লাহ রাস্তায় সময় লাগাবে এখানে তারা একত্র হয়েছে। পলিথিন ব্যাগের ব্যবহার কমে এসেছে। উৎপাদন পর্যায়ে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব তপন কুমার। সকালে নিউ মার্কেট কাঁচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণের বিষয়ে সচেতনতামূলক অভিযানে একথা জানান তিনি। সারা দেশে 166টি মনিটরিং টিম কাজ করছে। 349টা প্রতিষ্ঠানকে 19,29,900 টাকা জরিমানা করা হয়েছে জানান সচিব। জব্দ করা হয়েছে 40,608 কেজি পলিথিন ব্যাগ। সচিব জানান, অভিযানের পাশাপাশি পলিথিন ব্যাগের বিকল্প নিয়েও কাজ করছে সরকার। বিক্রেতারা বলেন, উৎপাদন বন্ধ করা গেলে এবং বিকল্প ব্যাগের সরবরাহ ও দাম কমানো গেলে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব। পলিথিন উচ্ছেদ করা উচিত, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে। কাস্টমারও বাসা থেকে কোনো ব্যাগ আনে না, কারণ সচেতনভাবে দিলাম না, কিন্তু অন্য দোকানদার দিয়ে দিল, সেলটা আমার হইল না। এগুলো তো মনে করেন দামের কথা শুনলে আর কাস্টমার নিতে চায় না। চক বাজারে যান, দেখেন কয়েক হাজার টন পাবেন। উৎপাদনটা বন্ধ করলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। বিকল্পের যে বিষয়, এখন এটা আপনারা যদি বলেন যে আজকে কালকের ভিতরেই পর্যাপ্ত, যেটা আমরা এক্সপেক্ট করি একটু সময় লাগবে, এটা হচ্ছে, এটা একেবারে আন্তরিকভাবে দ্রুত গতিতেই হচ্ছে। একের পর এক গরু চুরির ঘটনায় ফেনীতে ছড়িয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। বাধা দিলে মারধরের পাশাপাশি করা হচ্ছে হত্যাও। ক্ষতিগ্রস্তরা পুলিশের দ্বারস্থ না হয় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে চোরচক্র। পুলিশের দাবি, বন্যার পর কর্মসংস্থানের অভাবে বেড়েছে চুরি ডাকাতি। ফেনী জেলা জুড়েই যেন ডাকাত দলের টার্গেট। গরুর খামার চিহ্নিতের পর সেখানে হানা দেয় তারা। নির্বিঘ্নে গরু চুরিতে কেউ বাধা হয়ে দাঁড়ালে মারধর করা হয়, কখনো হাত পা মুখ বেঁধে ফেলে রাখা হয় রাখালদের। এরপর পশুগুলোকে নিয়ে যায় ডাকাতরা। গরু চুরিতে খুন করতেও পিছপা হয় না এসব ডাকাত সদস্য। তেমনি এক হত্যার ঘটনাও ঘটেছে গেল 21 তারিখে। পিস্তল ধরার জন্য আমরা হইমুই লাগাইছি বাদে ধাক্কা দিয়ে ছুটে দৌড়ায় নিয়ে কুবায় আহত করছে। স্থানীয়দের অভিযোগ, চুরি হওয়া পশু উদ্ধারে কিংবা জড়িতদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা নেই। তাই বেশিরভাগ ক্ষতিগ্রস্তরাই পুলিশের দ্বারস্থ হন না। এতে আরো বেপরোয়া হয়ে উঠেছে চক্রগুলো। প্রশাসন যদি ঠিকমতো ডিউটি যদি ঠিকমতো পালন করতো, তাহলে আমরা দেশে পরিণতি হইতো না। বাচ্চা লোক খাবলে 10 লাখ টাকা, আর একটা বাচ্চা লোক খাবলে 80,000 টাকা। খামার ডিফারে যারা যে কোম্পানিগুলো আছে, অন্তত একটা স্টেপের জন্য একটা ঘর যেন মেরামত করে একটা যেন ভালো করে যেন দেওয়া হয়, অন্তত সেফটির জন্য। চলতি বছর ভয়াবহ বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হন খামারিরা। পানি নেমে গেলে ধীরে ধীরে সময় নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তারা। এর মাঝে একের পর এক চুরির ঘটনায় যেমন বেড়েছে উদ্বেগ, তেমনি জানমাল নিয়েও ভুগছেন নিরাপত্তাহীনতায়। দুশ্চিন্তায় বেশিরভাগ খামারেই দিন কাটছে নির্ঘুম। আমরা বরাবর দেখতেছি খামারের উপরে এরকম বারবার হইতেছে,
এখন আমাদের এই খামারের নিরাপত্তা বা আমাদের জীবনের নিরাপত্তাটা কে দিবে? বন্যা মারা গেছে গরু 18টা, এরপর গরু চুরি, মানুষের হত্যা, এগুলো কেমনে কি? এগুলো নিয়ে তো আমরা আছি বিপদে। আমরা লাভের আসার জন্য কিছু গরু এখানে লালন পালন করে খামারিরা, এটা যদি আপনার যদি এরকম যদি হয় তাহলে আমরা কিভাবে আপনার এখানে সচ্ছল হব? পুলিশ সুপার বলছেন, বন্যার পর কর্মসংস্থানের অভাবেই জেলা জুড়ে বেড়েছে চুরি ডাকাতি। বন্যার কারণে এখানে মানুষের মধ্যে কিছু অভাব সৃষ্টি হয়েছে। এই কর্মসংস্থান না থাকার কারণে মানুষ এই চুরি চিন্তায় এগুলোতে জড়িয়ে পড়েছে বেশি। পুলিশের তথ্য মতে চলতি বছর 62টি গরু চুরির ঘটনা ঘটেছে, তবে সেই সংখ্যাটা আরো বেশি বলে দাবি ক্ষতিগ্রস্ত খামারিদের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। আজমির শরীফ ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি। ঐতিহাসিক স্থাপনায় জরিপের নির্দেশে আদালত এবং মোদী সরকারকে তুলোধুনো করছেন বিরোধীরা। ক্ষুব্ধ মুসলিমরা প্রশ্ন তুলেছেন, কেন বারবার ঐতিহাসিক মুসলিম স্থাপনাগুলোকেই টার্গেট করছে গেরুয়া শিবির? ভারতীয় রাজনীতির আলোচনার তুঙ্গে এখন আজমির শরীফ। প্রাচীন এই স্থাপনায় আদালতের জরিপের নির্দেশকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত ক্ষমতাসীন ও বিরোধীরা। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনার পিটিশনের প্রেক্ষিতে শুনানির দিন ধার্য করেন রাজস্থানের আদালত। যে সিদ্ধান্তের জেরে বিচারকদের তুলোধুনো করছেন বিরোধীরা। বলছেন, দেশকে অশান্ত করতেই ধর্মের নামে রাজনীতি করছে গেরুয়া শিবির। ছোট ছোট জাজেস बैठे हुए हैं। আদালতে যেসব বিচারকরা বসে আছেন তারা দেশে আগুন লাগাতে চাচ্ছে, যার কোনো দরকারই নেই। স্বয়ং প্রধানমন্ত্রী মোদী আজমির শরীফে চাদর পাঠায়। আজমির শরীফ पर जो धार्मिक स्थान है। আইন অনুযায়ী 1947 সালের 15 আগস্টের মধ্যে নির্মিত বিভিন্ন ধর্মের উপাসনালয়গুলিকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, কিন্তু বিজেপি আরএসএস সরকারের আমলে কেউ কেউ ধর্মের নামে রাজনীতি করছে। उसपे कोई क्वेश्चन नहीं होना चाहिए। এদিকে আজমির শরীফ ইস্যুতে আদালতের সিদ্ধান্তে ক্ষুব্ধ মুসলিম নেতারাও প্রশ্ন তুলছেন, কেন ভারতের ঐতিহাসিক সব মসজিদ নিয়ে মোদীর শাসনামলে উঠছে সন্দেহ। তারা কি করতে চাইছে? কেন এত বিদ্বেষ তৈরি করতে চায় বিজেপি আরএসএস এর নেতাকর্মীরা? মসজিদ দরগা নিয়ে তাদের সমস্যাটা কোথায়? আজমির এমন একটা স্থান যেখানে হিন্দু মুসলমান সবারই আস্থা রয়েছে। কোটি কোটি মানুষ সেখানে যায়, প্রার্থনা করে। যদিও ভিন্ন সুর ক্ষমতাসীনদের মুখে। আদালত যদি জরিপের নির্দেশ দিয়েই থাকে তাহলে সমস্যা কোথায়? এটাই সত্য। শিব মন্দিরের ওপর তৈরি বিখ্যাত এই দরগা, এই অভিযোগে সেপ্টেম্বর মাসে ভারতীয় আদালতে পিটিশন দায়ের করে হিন্দু সেনা। চাওয়া হয় পূজা অর্চনার অনুমতি। সংগঠনটির এই আবেদনের প্রেক্ষিতে বুধবার ভারতের সংখ্যালঘু মন্ত্রণালয়, ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও দরগা কমিটিকে নোটিশ দেন আদালত। 1236 সালে রাজস্থানে বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির সমাধিস্থলে নির্মাণ করা হয় আজমির শরীফ দরগা। পবিত্র স্থান হিসেবে পরিচিতি লাভ করায় মুসলিম ছাড়াও সেখানে রয়েছে নানা ধর্মানুসারীদের যাতায়াত। অনিক রহমান, যমুনা নিউজ। সেনা বিদ্রোহী লড়াইয়ে অগ্নিগর্ভ সিরিয়া। দুদিনে দেশটির আলেপ্পো অঞ্চলে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন 2 শতাধিক মানুষ। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সেই তালিকায় রয়েছেন 19 বেসামরিক। সশস্ত্র গোষ্ঠী HTS এর দাবি, পুনর্দখল করা হয়েছে সরকার নিয়ন্ত্রিত বহু এলাকা। সিরীয় ও রুশ সেনাদের অভিযানের জবাব দিতেই চালানো হচ্ছে পাল্টা হামলা, দাবি তাদের। বিদ্রোহীদের কবজায় এখন সিরিয়ার আলেপ্পো সংলগ্ন বিশাল এলাকা। হায়াত তাহরির আল শাম বা HTS এর নেতৃত্বে কোণঠাসা দেশটির সামরিক বাহিনী অনেক অঞ্চল থেকেই সৈন্যরা পিছু হটছে। বুধবার শুরু হওয়া সংঘাতে আলেপ্পোর পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহীরা। আসাদ প্রশাসনের হাত থেকে 15টি এলাকা এবং একটি সামরিক ঘাঁটি পুনর্দখলের দাবি HTS এর। সেনাবাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীর সংঘাতে দুদিনে প্রাণ ঝরেছে বহু মানুষের। মানবাধিকার সংস্থাগুলো বলছে সে তালিকায় রয়েছে 19 বেসামরিক। বলা হচ্ছে 2020 সালের পর এটাই বিদ্রোহীদের সবচেয়ে বড় তৎপরতা সিরিয়ায়। HTS এর দাবি, সম্প্রতি তাদের নিয়ন্ত্রিত উত্তর পশ্চিমাঞ্চলে হামলা জোরদার করেছে সিরীয় ও রুশ সেনারা, যাতে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ। দাবি, নাগরিকদের ভূখণ্ডে ফেরাতেই তাদের পাল্টা প্রতিরোধ। বেসামরিকদের লক্ষ্য করে হামলা, হত্যা ও বাস্তুচ্যুত করার পাল্টা জবাব দিচ্ছে সামরিক বিভাগ। কর্তব্য পালনের জন্যই এই লড়াই, স্বৈর শাসনের অবসান ঘটানোই লক্ষ্য। তাছাড়া স্বাধীন এলাকায় জনতার উপর বর্বরতা বন্ধের যে পদক্ষেপ নিয়েছি, এই অভিযান তারই শুরু।
একসময় আল কায়দার সিরিয়ান শাখা হিসেবে পরিচিত ছিল এসটিএস, পরে নুসরা ফ্রন্ট নামে আত্মপ্রকাশ ঘটায়। বর্তমানে তারা পরিচিত হায়াত তাহরির আল শাম নামে। আন্তর্জাতিক রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ সিরিয়ায় রয়েছে বেশ কয়েকটি দেশের সামরিক উপস্থিতি। বাশার আল আসাদ সরকারকে সহযোগিতা করছে ইরান ও রাশিয়া। বিদ্রোহীদের আবার সমর্থন দেয় তুরস্ক। এদিকে কুর্দি বাহিনীর পক্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।